গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলায় রে। রাঙামাটির পথে পথে ঘুরেও গত পর্বে আপনাদেরকে বাবুই পাখির বাসা দেখাতে পারিনি। আজও বেরিয়েছি মেঠো পথে, হাঁটতে হাঁটতে খুঁজে পেয়েছি রজনীকান্ত সেনের কবিতার সেই কারিগর পাখির দেখা। কবি রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ, কবিতার স্বাধীন চেতা সেই পাখিটির কথা মনে আছে আপনাদের? আমি বলছি ছোট্ট পাখি, গরিব পাখি বাবুইয়ের কথা। গরিব বললাম কারণ সে কুড়ে ঘরে থাকে, তবে স্বাধীনতা কামী। কুড়ে ঘরে থেকেও স্বাধীনভাবে জীবনে বাঁচার প্রকৃত সুখ খুঁজে পায়। সে অন্যের টাকা বেড়ে সুদ ঘুষ খেয়ে পাকা বাড়ি বানিয়ে অট্টালিকায় থেকে লোক দেখানো উন্নয়নের বড়াই করে না। সে তার নিজ শিল্পকর্মের অক্লান্ত পরিশ্রমে নিজ হাতে গড়া নিজ বাসায় থাকে। জি, আমি বলছি বাবুই পাখির কথা। আজ আপনাদেরকে শোনাব বাবুই পাখির গল্প। গাঁও গ্রামে সুন্দর ও শৈল্পিক বাসা বনে বনে এদেরকে তাঁতি পাখি, বাবুই, বাউই এই নামে ডাকা হয়ে থাকে। বাংলাদেশের বনে বাদারে এবং ঘাস বনে এদের বিচরণ ক্ষেত্র। তবে গ্রাম বাংলায় এদের দেখা মেলে অনেক বেশি। বাবুই দৃষ্টিনন্দন একটি পাখি। এদের বাসার গড়ন খুবই জটিল, শৈল্পিক ও আকৃতি খুবই সুন্দর। কয়েক প্রজাতির বাবুই একাধিক কক্ষ বিশিষ্ট বাসা তৈরি করতে পারে। তাই বাবুই পাখিকে শৈল্পিক ইঞ্জিনিয়ারও বলা হয়ে থাকে। নিজের ঘর সাজাতে বাবুইয়ের কোনো জুড়ি নেই। বাবুই বেশ দলবদ্ধ পাখি এবং কলরি করে জীবনযাপন করতে অভ্যস্ত। প্রজনন মৌসুম ছাড়া অন্য সময় পুরুষ ও স্ত্রী বাবুইয়ের ঘাড়ে কালো কালো দাগ সহ পিঠ হয় তামাটে বর্ণের এবং নিচের দিকে কোনো দাগ থাকে না, শুধুই তামাটে। বেশিরভাগ বাবুই পাখির পুরুষ সদস্য অতি উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। কিছু প্রজাতি প্রজনন মৌসুমে বর্ণের ভিন্নতা প্রকাশ করে এবং তা নারী বাবুইকে আকৃষ্ট করার চেষ্টা করে। পৃথিবীতে প্রায় ১১৭ প্রজাতির বাবুই পাখি রয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রচুর পরিমাণে বাবুই দেখতে পাওয়া যায়। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানের ভৌগোলিক স্থান সীমাবদ্ধ, তাই এদেরকে দক্ষিণ এশিয়ার এন্ডেমিক পাখি বলা হয়। এ চারটি দেশ ছাড়া পৃথিবীর অন্য কোথাও এদেরকে তেমনভাবে দেখতে পাওয়া যায় না। বাংলাদেশে সচরাচর ৩ প্রজাতির বাবুইয়ের বসবাস: দেশি বাবুই, দাগি বাবুই ও বাংলা বাবুই। দেশি বাবুই দেশের প্রায় সব জায়গাতেই দেখা যায়। সচরাচর সব গ্রামের তাল, নারিকেল, খেজুর ও বিভিন্ন গাছের উঁচু ডালে বাসা বাঁধে। দাগি বাবুই বসবাস করে নদীর ধারে, নলখাগড়া ও শনের ঝোপে। এদের গায়ের রং কালো ও কালচের মাঝে উজ্জ্বল দাগ দাগ থাকে। নদীর ধারে বাস করে বলে এদেরকে গাংবাবুইও বলা হয়। শন বা নলখাগড়ার ঝাড়ে ছোট্ট করে বাসা বাঁধে। নদীর ধার থেকে কাদামাটি এনে বাসার ভিত্তি মজবুত করে।
বাবুই পাখির বাসা নিচের দিকে উল্টানো, দেখতে কলসির মতো। বাসা বানানোর জন্য বাবুই পাখি খুবই পরিশ্রম করে। তবে এর পিছনে একটা কারণ আছে। প্রজনন মৌসুমে যখন বাবুইয়ের ডিম পাড়ার সময় হয়, তখন পুরুষ বাবুইটি স্ত্রী বাবুইকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন প্রকার বাসা তৈরি করে থাকে। নারী বাবুইগুলো দল বেঁধে ঝাঁকে ঝাঁকে ছুটে আসে বাসা দেখতে। বাসা পছন্দ হলেই তবেই স্ত্রী বাবুইটি পুরুষ বাবুইটির সাথে জোড়া বাঁধে। আর যদি বাসা পছন্দ না হয়, তবে পুরুষ বাবুইটির আর কিছুই করার থাকে না, নতুন করে আরেকটি বাসা বুনতে হবে। তাই পুরনো বাসাটিকে ঠোঁটের ডগায় ছিঁড়ে মাটিতে ফেলে দেয় এবং শুরু করে দেয় নতুন করে আরেকটি বাসা বোনা। হোগলা পাতা, নলখাগড়া কিংবা তাল গাছের পাতাকে চিকন করে চিড়ে এক একটি বাসা বনে পুরুষ বাবুই পাখিটি যেমন একটানা 18 দিন ধরে বাসা বনে চলেছে। এই পাখিটি এখনও শেষ হয়নি, মাত্র অর্ধেক কাজ শেষ হলো, আরও অনেক কাজ বাকি। এবার দরকার একজন সঙ্গিনী, তাকে প্রদর্শন করা হবে। তার ভালো লাগলেই বাসাটির কাজ শেষ করা হবে। কিচিরবিচির শব্দে সুর করে করে সেই সঙ্গিনীকে ডেকে চলেছে পুরুষ বাবুইটি। অনেক টাকাটাকির পর কোনো এক নারী বাবুই সাড়া দেয় ডাকে। বাসার চারদিক ঘুরে উড়ে উড়ে দেখতে থাকে। না, বাবুইয়ের দৈহিক সৌন্দর্য বা সুরেলা কণ্ঠর স্বরকে নয়, নারী বাবুইটি পর্যবেক্ষণ করছে পুরুষ বাবুইটির তৈরি করা বাসাটি। সেটি কতটা নিরাপদ, কতটা বাসযোগ্য, ডিম পেড়ে বাচ্চা ফোটানোর জন্য কতটা উপযোগী বাসাটি, এসবই খুঁটে খুঁটে দেখে নারী বাবুই। পরীক্ষায় পাশ করেছে পুরুষ বাবুইটি। বাসা তৈরির কাজও প্রায় শেষ। এবার ঘরে আসে ডিম। নারী বাবুই বসে বসে ডিমে তা দেয় ও বাচ্চা ফোটার অপেক্ষা করে। এরই সাথে বাড়ি ছাড়ে পুরুষ বাবুইটি। এবার তার নতুন একটি বাসা বোনা ও নতুন একটি সঙ্গী খোঁজার পালা। আবারও নতুন করে বাসা বুনতে ব্যস্ত হয়ে পড়ে পুরুষ বাবুই। এই নিয়মেই চলে বাবুইয়ের প্রজনন মৌসুম। এক এক মৌসুমে বাবুই 6টি করে বাসা ও 6টি সঙ্গীর সাথে কাটে পুরুষ বাবুইয়ের প্রজনন। বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবুও থাকি নিজেরই বাসায়।
পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। বাবুই পাখি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাসা বনে, সঙ্গী বাবুই তার বাসা দেখে সাড়া দেয়, এটা তার সার্থকতা। বাবুইয়ের মতো অক্লান্ত পরিশ্রম করে আমরাও ভিডিও বানাই, সারাদিন রাত এক করে, রাতের আরামের ঘুম হারাম করে আপনাদের জন্য এক একটি ভিডিওর পর্ব তৈরি করে থাকি। আপনারা ভিডিওগুলো দেখলেই আমরা কাজের সার্থকতা খুঁজে পাই। তবে আপনারা লাইক ও কমেন্টসের মাধ্যমে সাড়া দেবেন। প্রতিটি পর্বে ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। নতুন কোথায় যেতে হবে, কোন গ্রামের ভিডিও আপনারা দেখতে চান, কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান তা আমাদেরকে জানাবেন কমেন্ট করে। তাহলেই তো আমাদের সাথে আপনাদের একটা কমিউনিকেশন তৈরি হবে, তাহলেই তো আমরা জানতে পারবো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ও সামনে আপনারা কোন ভিডিওটি দেখতে চান। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি, ভুলতে বসা ঐতিহ্য, বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য পৃথিবীর সবার সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। দেশে বর্তমানে যে পরিমাণে রুচির দুর্ভিক্ষ চলছে, অজ্ঞতা আর অশ্লীলতা যেভাবে বেড়ে যাচ্ছে বিনোদন অঙ্গনে, তা থেকে আলাদা করে পরিবারের সবাই, বাবা মা ভাই বোন নাতি নাতনি সমেত সপরিবারে একসাথে বসে ভিডিও দেখার মতো কিছু ভিডিও তৈরি করাই আমাদের চেষ্টা। আশা করি এই যুদ্ধে আপনারাও আমাদের পাশে থাকবেন, তবেই তো আমরা বলতে পারবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে, তবেই তো আমরা আমাদের পরিশ্রমের সার্থকতা খুঁজে পাব। আমরা বলতে পারবো বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষে ধ্বংস হয়ে যায়নি। এখনও তারা প্রকৃতি ভালোবাসে, এখনও দেশটাকে ভালোবাসে দেশের সংস্কৃতি। দাদা দাদি নানা নানিরা যেন তাদের নাতি নাতনিকে তৃপ্তি ভরে দেখাতে পারে, এই যে দেখো, এই হচ্ছে আমাদের সত্যিকারের বাংলাদেশ, এই হচ্ছে আমাদের প্রকৃত সংস্কৃতি, এই হচ্ছে হাজার বছর ধরে মিশে থাকা বাঙালি জাতির প্রকৃত রূপরেখা। ভিডিওটি আজকের জন্য আমি শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।